মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি। এই শীতের সময় দেখবেন আমাদের মায়েরা ঠিক ভালো বুঝবে, বোনেরা, এই চামড়া একটু কিছু মরা সেল হয়ে যায় না, তখন ঝামা পাথর থাকে, তাই না, বেশি সেই ঝামা পাথর দিয়ে ঘষে ঘষে ওই চামড়াগুলোকে সব ঝেড়ে ফেলে দেয় না। কারণ মমতা ব্যানার্জি একটা বড় ঝামা পাথর নিয়ে, রাজ্য সরকার পায়নি, নবান্ন পায়নি, এই বাঙালির যে উন্নাসিকতা ছিল না, না কিছু ভাবছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রাজনীতি, ওইটাকে ঘষে ঘষে একদম লেভেল করে দিয়েছেন, যার ফলে এখন আর বাংলার সেই মর্যাদা নেই। যারা মনে করেছিল মুসলমানরা আক্রমণ হচ্ছে মালকানগিরিতে বাঙালি উদ্বাস্তু, তাদের উপর আক্রমণ হয়েছে, ঘর জ্বালানো হয়েছে। এসআইআর মানে, সিএ মানে, এনআরসি মানে হিন্দু মুসলমান না, সবাইকে বলছে ফর্ম ফিল আপ করতে হবে। যারা মরে গিয়েছে তাদের নামেও ফর্ম জমা দিতে হবে, সব ছাপিয়ে দিয়ে দিয়েছে। আমরা বললাম ভোটার লিস্ট শুদ্ধ করো, শুদ্ধ বললাম এই জন্যই, এসআইআর করার সময় ইলেকশন কমিশনার বলেছেন, আচ্ছা শুদ্ধ কেন করতে হবে, পিউরিফিকেশন, আমরা বলছি এরার ফ্রি, সেখানে যাতে ভুয়ো না থাকে, মৃত না থাকে, ডুপ্লিকেট না থাকে, নির্ভুল ভোটার লিস্ট। ইলেকশন কমিশন বলছেন আমি শুদ্ধ পিউরিফাই করব। শুদ্ধিকরণ জানেন, ওই যে মাঝে মাঝে বলে না বিধর্মী হয়ে গেছে, তাকে ধর্মে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আরএসএস এর একেবারে আরএসএস এর সিলেবাস থেকে বার করা হয়েছে কিসের শুদ্ধিকরণ। আর যদি শুদ্ধি পিউরিফাই করতে হয় তাহলে দুধ ভেজাল হচ্ছে, কালকে দেখেছেন ওষুধ 26টা ওষুধ সেন্ট্রাল ল্যাবরেটরিতে বলছে এগুলো ভেজাল আছে। আরে তুমি নির্ভেজাল ওষুধ করতে পারছো না, বাচ্চাদের দুধটাকে ভেজাল মুক্ত করতে পারছো না, আর তুমি বলছো ভোটার লিস্টকে শুদ্ধ করবো। কি করে? গোবর খাইয়ে, গঙ্গা জল ছিটিয়ে, যজ্ঞ করে? এইগুলো হচ্ছে ভেলকি। তুমি মৃত মানুষের নামে ফর্ম ছাপলে কেন? কেন কবরস্থানে, শ্মশানে সব মৃত মানুষের তালিকা জমা হয়, ডিজিটাল ইন্ডিয়া সেই ডেটা বার করে নিয়ে তুই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারছে না? ঠিক যেরকম কালো টাকার সময় করেছিল, বলেছিল কালো টাকা উদ্ধার করবে, কোনো কালো টাকা উদ্ধার করেনি, কিন্তু আমাকে আপনাকে সবাইকে বলেছিল ব্যাংকের লাইন দিয়ে আপনার কাছে যে 500 টাকা আছে, গরিবের কাছে জমানো যে 1000 টাকার নোট আছে, সেটা ব্যাংকে জমা দাও। তাহলে এখানে দাঁড়িয়ে মৃত ভোটারকে বার করা, ডুপ্লিকেট ভোটারকে বার করা, ভুয়ো ভোটারকে বার করার থেকে আমাকে আপনাকে সবাইকে বলছে খানা তল্লাশি করতে হবে। আর কি করতে হবে? বাপ ঠাকুরদার সব ঠিকানা বার করতে হবে, বলছে না? আচ্ছা কেন বলছে? এর আগেও তো এসআইআর হয়েছে, এর আগেও তো ভোটার লিস্ট হয়েছে, এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো ভোটার লিস্ট থেকেই নির্বাচিত হয়েছেন। করছে কারণ এই মমতা ব্যানার্জি, আমি বললাম 25 বছর ধরে প্রজেক্ট চলছে, তখন আদবানির সঙ্গে, বাজপেয়ীর সঙ্গে কেন্দ্রের মন্ত্রী ছিলেন, নাগরিকতার আইন সংশোধন হলো। আমাদের দেশে নাগরিকতা ছিল জন্মসূত্রে, যে যেখানে জন্মেছে সে সেখানকার নাগরিক। এই জন্য সোনালী বিবিকে যখন বাংলা বলে বলে তাড়িয়ে দিল, বাংলাদেশে পুষ্প্যাক করে দিল, অন্তঃসত্ত্বা মা বলল না এখানে ফিরে আসতে হবে, এই বাংলায় তাকে জন্ম দিতে হবে তার শিশুকে, কারণ নাগরিকতার জন্মসূত্রে। মমতা ব্যানার্জি, বাজপেয়ী, আদবানি মিলে তারা এই শতাব্দীর গোড়ায় আইন পাল্টে দিয়ে বলল শুধু জন্মসূত্রে হবে না, পৈতৃক সূত্রে হতে হবে। এই জন্য বিয়ে হয়ে আসামে চলে গেছে, তাকে এনআরসি করে বলছে তোমার বাপ ঠাকুরদার কোথাকার আছে সব কাগজ বার করো। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, বলছে সব বার করো। কারণ যে নাগরিকতা ছিল আমাদের জন্মসূত্রে, সেটাকে করলো না তোমার বাপ ঠাকুরদা, নানা নানি, দাদা দাদি কোথায় গেছে তার উপরে। আর এখন এসে মমতা তামাশা করছে যে আমি বিরোধিতা করছি। পার্লামেন্টে গিয়ে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে মেরে বলেছিল এর মধ্যে বাংলাদেশি আছে। তাহলে বিজেপি যা বলেছে তৃণমূল তাই বলেছে। আজকে নতুন কি ওয়াকফ আইনে মমতা বললো কেউ আন্দোলন করবেন না, আমার চেয়ে খারাপ হবে না। মুর্শিদাবাদে গিয়ে বললো যদি কেউ ওয়াকফ নিয়ে বিরোধিতা করেছেন, এই যে গণতন্ত্রকে শেষ করা, তাহলে আর কারো গণতন্ত্র থাকবে না। এনআরসি সিএ বিরোধী যখন আন্দোলন হয়েছে, জেলে পুরে দিয়েছে, তৃণমূলের পন্থী যুবকেও জেলে পুরে দিয়েছে, বলেছে মমতা ছাড়া কেউ কিছু বলবে না। এটাকে বলে গণতন্ত্রের সংকোচন। আর তারপরে এখন বলছে যে চুপি সারে ওয়াকফে সব আপলোড করে দাও।
ইধার কা মাল উধার করে দাও। ওয়াকফ প্রপার্টিজ সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে ঢুকিয়ে দাও, রাতারাতি ঢুকিয়ে দাও। তাহলে এখন কে বলবে? যারা মমতা ব্যানার্জিকে দেখে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে, বরকতিকে দেখে, মমতার হিজাব দেখে, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলাতে দেখে মনে করেছিলেন এ তো মমতা ফেরেশতা হয়ে এসছে। এখন বুঝতে পারছেন শয়তান ফেরেশতার ভেগ ধরে এসেছিল। আসলে সে আরএসএস এর রাজনীতি, বিজেপির রাজনীতি। হিন্দিতে বলে জোর কা ঝটকা ধীরে সে লাগে। মোদীকে দিয়ে গোটা দেশে ঝটকা জোর সে লাগিয়েছে, মমতাকে দিয়ে একটু ধীরে সে লাগিয়েছে। কারণ এখানে বামপন্থার ঐতিহ্য ছিল, একটা মিশ্র সংস্কৃতি ছিল, একটা সম্প্রীতি ছিল। তাকে ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় বিভাজন করে, আরএসএসকে একেবারে খাল কেটে কুমির আনার মতো করে একেবারে লাল কার্পেট পেতে দিয়ে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কে লড়বে? লড়াই, চাকরি বাঁচানোর লড়াই। শুধু বেকার ছেলে মেয়েদের কাজ না, যারা ঠিকই কাজ করছে, সমান কাজে সমান মজুরি পাচ্ছে না, তার মজুরির দাবি আছে। 100 দিনের কাজের কথা মীনাক্ষী বলেছে। তার সঙ্গে দাঁড়িয়ে দেখবেন ভিআরপি গ্রামে আছে, দেখবেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর আছে, সব 600 টাকা দিয়ে কাজ করায়, তাদের মাইনে দেওয়া হয় না। মিড ডে মিলের ওয়ার্কার, আইসিডিএস এর ওয়ার্কার, বিভিন্ন ঠিকার কাজ, তারা হচ্ছে কেউ পার্মানেন্ট জব পায় না। আর ভোটের সময় এসে বলে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি। মোদী এসে বলবে আমি কিষাণ সম্মান দিচ্ছি, মমতা বলবে আমি মহিলাদের জন্য টাকা দিচ্ছি। কে কাকে টাকা দেয়? মেহনতি মানুষ যখন মেহনত করে, এই আলুর সিজনে যখন আলু লাগাচ্ছে তখন সার কালোবাজারি হচ্ছে। যখন আলু বেরোবে তখন তার দাম পাবে না, সবজি হোক ধান হোক তার দাম পাবে না, তাও তার ওটাই রোজগার। তবে তাতে টাকা আসে, ফসল বিক্রি করে। হাতুড়ি নিয়ে যখন শ্রমিক মেহনত করে, খাদানে হোক, খনিতে হোক, রাস্তার ধারে হোক, পাথর ভেঙে হোক, একটা সাইকেল মেরামতি করে হোক, তখন তার হাতে পয়সা আসে। তাহলে অভিষেকের কাছে, মমতার কাছে, মোদির কাছে, অমিত শাহের কাছে এত টাকা কোত্থেকে আসে? বলছে টাকা বিলি করছি। আরে পয়সা হামারা আপকা নেই, কিসি কা বাপ কা। টাকা পয়সা হচ্ছে মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের। অথচ দেখা যাবে বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় 1-2 লোকের কাছে জমা হচ্ছে, আর বাকিরা গ্রামে, বাজারে, হাটে, দোকানে গিয়ে দেখবেন হাহাকার হচ্ছে। তাহলে আমাদের ব্যবসা বাঁচাতে হবে, বাণিজ্য বাঁচাতে হবে, আমাদের রোজগার বাঁচাতে হবে, আমাদের সম্পদ বাঁচাতে হবে, আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি বাঁচাতে হবে। আমাদের নদী, নালা, জল, জঙ্গল, পাহাড়, পর্বত সব বেঁচে দিচ্ছে। ওটা পরিবর্তন ওটা। আর লাল ঝান্ডাকে সেই শপথ নিতে হবে। আর সেটা শুধু সিপিআইএম না, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের ঐক্যকে ভালোবাসেন, যারা সম্প্রীতিকে ভালোবাসেন, যারা শান্তিকে ভালোবাসেন, যারা দেশটাকে ভালোবাসেন, রাজ্যটাকে ভালোবাসেন, যারা নিজের কাজকে ভালোবাসেন, নিজের ব্যবসাকে ভালোবাসেন, নিজের রোজগারের টাকা যাতে দুর্নীতি তাকে না দিতে হয়, তোলাবাজিতে না দিতে হয়, সেটা রক্ষা করে নিজের টাকাকে ভালোবাসেন, তাদের সবাইকে এক জায়গায় হতে হবে। লাল ঝান্ডা দুর্বল হয়নি, আসলে মানুষের ঐক্য দুর্বল হয়েছে। আসলে কৃষকের ঐক্য যখন, মানুষের ঐক্য যখন দুর্বল হয়েছে, কৃষকের শক্তি কমে গিয়েছে, ক্ষেত মজুরের শক্তি কমে গিয়েছে। এই যে সাংবাদিকদের দেখছেন, তাদেরও ঐক্য কমে গেছে এবং তাদেরও পেশাও দুর্বল হয়ে গিয়েছে। আমাদের সময় সব মাইনে করা চাকরি হতো, এখন সব ঠিকই হয়, কন্ট্রাক্ট হয়, স্ট্রিঙ্গার হয়, ফুটেজে হয় সব জায়গায়। কিছু টোটো চালক কিছু কাজ পায় না, টোটো চালাচ্ছে। মমতা ব্যানার্জি বললাম, তাকে বললাম 16,000 17,000 করে জমা করতে হবে। যেহেতু আপনার রুটি বাঁচানোর প্রশ্ন, সেখানে আপনারা সবাই সমবেত হবেন। যেভাবে বাংলা বাঁচাও যাত্রাকে সফল করেছেন, সেখানে আমাদের শেষ নয়, এই লড়াই আরো চলবে। একটা রাজ্যকে, একটা দেশকে বাঁচাতে হলে আরো কঠিন লড়াইয়ের আমাদের সম্মুখীন হতে হবে। যে নবান্নকে সাহায্য করতে পারবেন না আপনারা, লাল ঝান্ডা তো দুর্বল হয়ে গেছে, সিপিএম তো কমজোর হয়ে গেছে। সেলিম ভাই, আপনাকে দিয়ে আর কি করে হবে? তাহলে নবান্নকে শাস্তি দেওয়ার জন্য 56 লাগবে। আবার মাঝখানে কখনো কখনো গভর্নরকে দিয়ে বলে শুধু 56 দিয়ে হবে না, 356 দিয়ে হবে। বাংলা বাঁচাও যাত্রা বলছে, বাংলাকে যদি বাঁচাতে হয়, নবান্নকে যদি সাহায্য করতে হয়, ওই চোর 3টাকে যদি 14 তলা থেকে টেনে হিচড়ে নিচে নামাতে হয়, তার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না। লাল ঝান্ডাকে মজবুত করতে পারলে, এখানকার মানুষকে জাত পাত, ধর্ম, বর্ণ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, রাজবংশী, আদিবাসী, কুর্মী, তপশিলি,
নির্বিশেষে সবাইকে দিয়ে এক কাজটা করা যায়। আমরা ইংরেজের বিরুদ্ধে লড়েছি, আমরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি, আমরা মস্তান রাজের বিরুদ্ধে লড়েছি, আমরা আধা ফাঁসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি, আমরা জঙ্গি অবস্থার বিরুদ্ধে লড়েছি, আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়েছি। আর এই জন্যই এই সব প্রতিক্রিয়া শক্তি একসঙ্গে হয়ে বলল, লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। শুধু ঝান্ডাকে উঁচু করে তুলে ধরলে হবে না। একজনের হাতে দেখলাম একটা পাতলা কঞ্চিতে লাল ঝান্ডা লাগিয়ে নিয়ে এসছে। ওই কঞ্চিটাকে যদি আমরা লাঠিতে পরিণত করতে পারি আর তাতে যদি একটু তেল মাখাতে পারি, তাই তো কোন নেতা নেত্রীর পায়ে তেল লাগিয়ে বাংলা বাঁচবে না। লাল ঝান্ডার ডান্ডায় যদি তেল লাগিয়ে মজবুত করতে পারি তাহলে এই বাংলা থেকে লুটেরাদের তাড়িয়ে আমরা বাংলাকে বাঁচাতে পারবো। এই শপথ আমাদের নিতে হবে।